আমার কাছে এসেছে, এটাও খুব মারাত্মক ব্রেকিং নিউজ এবং এইটা নিশ্চয়ই ভারতের কমিউনিস্টরা দেখবেন। বাংলাদেশে খুন কমিউনিস্ট পার্টির নেতা, বাংলাদেশে খুন এবার কমিউনিস্ট পার্টির নেতা বেছে বেছে প্রদীপ ভৌমিক বলে এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। আরেক হিন্দু, আমার বলতে কোনো দ্বিধা নেই, ইনিও হিন্দু একজন মানুষ ছিলেন, সংখ্যালঘু মানুষ। অনির্বাণ এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর রয়েছেন এই মুহূর্তে। অনির্বাণ, এটা বলতে কোনো দ্বিধা নেই যে একজন সংখ্যালঘু নেতা এই মুহূর্তে বাংলাদেশে খুন হলেন ঘটনা সূত্রে। তিনি একজন কমিউনিস্ট নেতা প্রদীপ ভৌমিক। তার মানে বাংলাদেশি হিন্দুদেরকে টার্গেট করে করে মারাটা হচ্ছে, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। আমি যেটা বলে শুরু করবো ময়ূক, আজ পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। আন্দালিব ইলিয়াসকে একটু স্মরণ করিয়ে দিই ময়ূক, আমাদের ছোটবেলাটা যার বাবার লেখা পড়ে কেটেছে, আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে, যার চিলেকোঠার সেপাই পড়েননি। ভারত এবং বাংলাদেশে এমন বোধহয় কোনো কমিউনিস্ট পার্টির নেতাকর্মী নেই। সেই বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নেতাদের কুপিয়ে খুন করা শুরু হলো। ঠিক রাজাকাররা যেভাবে মেরেছিল, চিলেকোঠার সেপাইয়ে যেমন বর্ণনা আছে তুমি হুবহু মিলিয়ে নিতে পারবে ময়ূক। পার্টি অফিসের ভিতরে, প্রেস ক্লাবের ভিতরে কর্মরত অবস্থায় ঢুকে কুপিয়ে কুপিয়ে খুন জামাত শিবিরের। এবং এটা বলছে অন্য কেউ না, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি, অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে খুনের নিন্দা করছেন এবং বলছেন এই খুনিদের শাস্তি চাই। তারা নিজেরাই বলছেন জামাত শিবির খুন করেছে ময়ূক। প্রদীপ ভৌমিককে কর্মরত অবস্থায়, তিনি একজন সাংবাদিকও ছিলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের ভিতরে ঢুকে কুপিয়ে খুন করা হয়। এবং তিনি যে জেলা রায়গঞ্জ জেলার জেলা কমিটির সদস্য ছিলেন, সেই জেলা কমিটির অফিসটা, পার্টি অফিসটা পুরো আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে ময়ূক। এপারে যে সমস্ত কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা বাংলাদেশের এই চূড়ান্ত জামাতি জিহাদিদের আন্দোলন দেখে তার মধ্যে গণ আন্দোলনের বীজ খুঁজছিলেন, তারা বোধহয় একটু ভেবে দেখতে পারেন, প্রদীপ ভৌমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ময়ূক। বেশ বেশ এবং তার পাশাপাশি আমি আরো যে ছবিগুলো দেখাবো। অনির্বাণ, ধন্যবাদ তোমাকে। যে কথাটা বারবার বলা হচ্ছে, হিন্দুরা অস্তিত্ব সংকটে বাংলাদেশে, এবং যে কথাটা বারবার করে এই জামাতিরা, এই তালিবানিরা, এই নব্য রাজাকাররা বলার চেষ্টা করছিলেন যে হিন্দু শূন্য করে দেওয়া হবে বাংলাদেশ। একবার দেখে নি, আরেকবার মনে করিয়ে দিই, এই মুহূর্তে হিন্দু জনসংখ্যা বাংলাদেশে কত, এবং স্বাধীনতার পর থেকে আমার খারাপ লাগছে এই ছবি বারবার পিসিআর দিচ্ছে। এটা বাঙালির বোধহয় অন্ধকারতম দিন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি গ্রাফিক্যালি একবার যদি চেষ্টা করি দেখানোর, এই মুহূর্তে আমি অতনুকে বলবো একটু সামনে এসে এই ছবিগুলো যদি দেখানো হয়, এটা বাংলাদেশের মানুষ দেখুন এবং হিন্দুরা দেখুন। বাঙালি হিন্দু পৃথিবীর যে কোনাতেই থাকুন, দেখুন আপনারা 1941 সালে পূর্ব পাকিস্তান বা সেই সময় দাঁড়িয়ে পূর্ববঙ্গে 28% হিন্দু জনসংখ্যা ছিল। 1951 সালে সেইটা কমে হলো 22%। আমি বুঝতে পারছি 41 থেকে 51-র মধ্যে দেশভাগ হয়, বহু মানুষ এপারে চলে আসেন, একটা মাইগ্রেশনের জন্য 6% পপুলেশন কমে। কিন্তু তারপরে মজার কথা, পাকিস্তানের অন্তর্গত হওয়ার পরে আমরা সবাই জানি কি ভয়ঙ্করভাবে বাঙালিদেরকে মারা হয়েছিল, এবং তার মধ্যে হিন্দু পপুলেশনও ছিল। 51 থেকে 61-র মধ্যে দেখুন 22 থেকে 18.5%। আপনাকে বলছি বাংলাদেশের এটা হিন্দু জনসংখ্যা ছিল 28%। 1941 সালে 1961 সালে হয়ে গেল 18.5%, কমতে থাকছে। তারপরে এলো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। তাদেরকে বলা হলো যে হিন্দু ভাইরা তোমরা কোথাও যাও না ভাই, এ বাংলাতেই থাকো, এটা তো তোমার দাদুর দেশ ছিল, তোমার বাপের দেশ ছিল, তোমার মায়ের দেশ ছিল, এই দেশেতেই থাকো। এবং সেই থাকার মাসুল গুনল হিন্দুরাই। 18.5 থেকে হয়ে গেল 74 সালে 13.5। কত শতাংশ কমলো? হিসেব করুন। আজকে আপনাদের হিসেব করার পালা। এরপরে 81 সালে আরো ভয়ঙ্কর অবস্থা হলো, 12% নেমে গেল হিন্দু পপুলেশন। হিন্দু জনসংখ্যা বাংলাদেশে, এরা কারা? ওই কবিরা কবিতার লাইন লেখে না, পাখিগুলো সব গেল কই। আমি আজ বলছি হিন্দু জনসংখ্যা গেল কই। 81 সালে কিভাবে 12% পরিণত হলো হিন্দু জনসংখ্যা বাংলাদেশে আমরা জানি না। 91 সালে 10% নেমে আসলো। ভয় আতঙ্ক তখন শুরু হলো। আমরা ছিলাম 28%, আমরা হয়ে গেলাম 10%। এবার আতঙ্ক শুরু। এবং তারপর 2001 সালে
এক সংখ্যায় সিঙ্গেল ডিজিটে নেমে আসলো, 10% থেকে কমে 9.2%। 2011 সালে 8.4%। সেন্সাস এখনো 2021 সালে হয়নি, সে কারণে আমরা জানি না এটা 8.4% হয়ে গেছে কিনা, এবং তারপর 2040 সালে শূন্য হয়ে যাবে কিনা। এটা আমি বলছি না, এই মনস্কামনা যারা পূর্ণ করার চেষ্টা করছেন তাদের 2040 সালে শূন্য হয়ে যাবে, তাদের যে বক্তব্যগুলো আরেকবার শোনাবো, আরেকবার শোনাই। সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম, অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না।